আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 6। গত পর্বে হচ্ছে আমরা চলমান জের ছক কিভাবে করতে হয়, টি ছক কিভাবে করতে হয় এগুলো আমরা শিখেছিলাম, যেগুলো ছিল সাধারণ খতিয়ান। এবং আজকে আমরা আরেকটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে সহকারী খতিয়ান। তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি একটু তোমাদের বলি যে সহকারী খতিয়ানটা কি। সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার আর পাওনাদারের ওপর আলাদা আলাদা ভাবে যেই খতিয়ানটা করা হয়, মানে দেনাদার আর পাওনাদারের জন্য শুধুমাত্র যেই খতিয়ানটা করা হয় সেটাকে বলে হচ্ছে সহকারী খতিয়ান। তাদের মূলত হচ্ছে এই খতিয়ানে খতিয়ানের উপরে ছকে যেই দেনাদার বা পাওনাদার আছে তাদের নামটা থাকবে। যখন আমরা অঙ্কটা করব তখন তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো আমরা আজকে আহ, দুইটা এন্ট্রির মাধ্যমে আমরা হচ্ছে এই সহকারী খতিয়ানটা করব, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা এবং ছকটা এঁকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই যে আমরা হচ্ছে দুইটা লেনদেন লিখেছি এবং এরপরে লিখেছি যে উপযুক্ত লেনদেন থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করো। আচ্ছা, তাহলে আমাদের লেনদেনটা হচ্ছে মিলি ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় 2000 টাকা, তামিমের নিকট থেকে পণ্য ক্রয় 7000 টাকা। এটা হচ্ছে আমাদের লেনদেন। তো এখান থেকে আমাদেরকে সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সহকারী খতিয়ান প্রস্তুত করার জন্য আমরা জানি যে দেনাদার আর পাওনাদারের ওপর আলাদা আলাদা হিসাব করাকে বলে হচ্ছে কি সহকারী খতিয়ান। মানে এক কথায় এটা হবে শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের জন্য। আচ্ছা, তাহলে আগে আমরা এই দুইটা হিসাব করি। মিলি ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় 2000 টাকা, এটার জাবেদাটা কি হবে? আচ্ছা, এটা নাম্বার দিয়ে দেই। এটা ধরো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, হ্যাঁ। তাহলে মিলি ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় 2000 টাকা, এটার জাবেদা কি হবে? যেহেতু মিলি ট্রেডার্স এর নিকট বিক্রি করছি, তার মানে এটা হচ্ছে আমার বাকিতে বিক্রয়, কারণ নাম উল্লেখ আছে। নাম উল্লেখ রেখে বিক্রয় করছে, কোনো নগদ কথা উল্লেখ নাই, মানে হচ্ছে এটা বাকিতে লেনদেন হয়েছে, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মিলি ট্রেডার্স এর নিকট থেকে পণ্য বিক্রয়, তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলে কি হয়? দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট, যেহেতু আমি টাকা পাবো, আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব হচ্ছে কি ক্রেডিট। আর এই দেনাদারটাকে, দেনাদারটা হচ্ছে মিলি ট্রেডার্স। আচ্ছা, আমরা ব্রেকেট দিয়ে লিখে দেই মিলি ট্রেডার্স। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের এই মিলি ট্রেডার্স এর জাবেদা। তাহলে এখন এটা থেকে আমরা কি করব? সহকারী খতিয়ান করব। তাহলে আমরা জানি যে সহকারী খতিয়ান মানে হচ্ছে শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের নামের ওপর খতিয়ানটা করা হবে। আচ্ছা, এখানে এখানে কি আসছে? দেনাদার হিসাব আসছে আর বিক্রয় হিসাব আসছে, তাই না? আমরা জানি যে যদি আমরা নর্মালি সাধারণ খতিয়ান করি, তখন আমরা কি করতাম? দেনাদারের ওপরেও খতিয়ান করতাম, সেটা টি ছকেও হতে পারে, চলমান জের ছকেও হতে পারে। আবার বিক্রয় হিসাবের ওপরেও আমরা খতিয়ানটা করতাম, ঠিক আছে? যেহেতু এখানে মানে এক কথা বলতে গেলে তোমাকে যখন সহকারী খতিয়ান করতে বলবে, তুমি শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের নামের ওপর খতিয়ানটা করবা। তাহলে এখানে আমার দেনাদারের নাম কি আছে? মিলি ট্রেডার্স। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে মিলি ট্রেডার্স, মিলি ট্রেডার্স হিসাব, মিলি ট্রেডার্স হিসাব। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা টি ছকে, চলমান জের ছকে কেন করতেছি, আমরা টি ছকে কেন করতেছি না? যখন তোমাকে কোনো কিছু উল্লেখ করে না দেওয়া থাকবে যে টি ছকে করো বা চলমান জের ছকে করো, তখন তুমি তোমার ইচ্ছে মতো ছকে করতে পারো। তুমি টি ছকেও করতে পারো, চলমান জের ছকেও করতে পারো। যেহেতু চলমান জের ছকটা একটু সহজ টি ছকের থেকে, তাই আমরা সবসময় চলমান জের ছকটাই করি, আর এটাতে সময়টা কম লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে
মিলি ট্রেডার্স আমরা উপরে লিখেছি। চলমান জেড ছক কি যেভাবে করে এটাও আমরা সেভাবেই করব, আমাদের সব নিয়মটাই সেম, শুধুমাত্র পার্থক্যটা কোথায়, আমরা এখানে দেনাদার হিসাব লিখতাম। যখন আমরা নর্মাল খতিয়ান করতাম তখন আমরা এখানে কি করতাম, এখানে যে দেনাদার হিসাব আছে না, আমরা দেনাদার হিসাব লিখতাম। কিন্তু যেহেতু আমরা সহকারী খতিয়ান করতেছি, এর জন্য আমরা জানি যে সহকারী খতিয়ান যখন আমরা করব তখন আমরা দেনাদার হইল কিছু, আমরা জানি যে সহকারী খতিয়ান যখন আমরা করব তখন আমরা দেনাদার আর পাওনাদারের নামের ওপর খতিয়ানটা করি। এর জন্য হচ্ছে আমরা এই মিলি ট্রেডার্স এর নামটা উপরে লিখেছি, এইটাই পার্থক্য, আর বাকি সব নিয়ম সেম। যেমন ধরো, ও আচ্ছা এখানে আমি সাল দিই নাই, একটা সাল দিয়ে দিই, ধরো 2017 সাল, তাহলে আমরা তারিখ উপরে 2017 সাল দিলাম, এরপরে হচ্ছে 1 তারিখ। এখন নর্মালি যেহেতু মিলি ট্রেডার্স উপরে আছে মানে হচ্ছে দেনাদার হিসাব উপরে আছে, তাহলে এর বিপরীত হিসাবটা কি, বিক্রয় হিসাব। আমরা নর্মালি চলমান যেভাবে করি সেভাবেই করব, বিক্রয় হিসাব। এখন টাকাটা কোথায় হবে, টাকাটা হচ্ছে যেহেতু মিলি ট্রেডার্স হিসাব করতেছে তাহলে মিলি ট্রেডার্স হচ্ছে ডেবিট, তার মানে টাকাটাও কি ডেবিট হবে। চলমান জেড ছক যেভাবে করে এটাও আমরা তো সেভাবেই করতেছি, কারণ আমরা কিভাবে করতেছি, চলমান জেড ছকের মাধ্যমে তো করতেছি, তাহলে নিয়ম কিন্তু সেম। তাহলে মিলি ট্রেডার্স যেহেতু ডেবিট, আমরাও টাকাটাও কোথায় লিখবো, ডেবিটে লিখবো। শেষ, আমাদের এই মিলি ট্রেডার্স এর খতিয়ান করাটা কি শেষ, ঠিক আছে। বুঝতে পেরেছো, আমি শুধুমাত্র তোমরা মনে রাখবে এভাবে যে যখন আমাদের সহকারী খতিয়ান করতে বলবে তখন তোমরা ওই অঙ্কের মধ্যে যতগুলো দেনাদার আর পাওনাদার আছে সবার নামের ওপরে খতিয়ানটা তুমি করবা। যেমন এখানে দেনাদারের নাম ছিল হচ্ছে মিলি ট্রেডার্স, তাই আমরা উপরে মিলি ট্রেডার্স লিখেছি, আর বাকি সব নিয়ম হচ্ছে সেম। এখন তুমি এটা টি ছকও করতে পারো বা চলমান জেড ছকও করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো চলমান জেড ছকটা করবে, কারণ এটা বেশি কম সময় লাগে আর এটা সহজ বেশি, ঠিক আছে। তাহলে এই যে এই 1 নম্বরের আমাদের কি করা শেষ হলো, সহকারী খতিয়ান করা শেষ হলো। আচ্ছা, এরপরে দেখি পরেরটাতে আমাদের দেনাদার পাওনাদার আসে কিনা। যদি আমাদের জাবেদার মধ্যে দেনাদার পাওনাদার আসে তখনই কিন্তু আমরা সহকারী খতিয়ানটা করব, না হলে কিন্তু আমরা সহকারী খতিয়ান করব না। শুধুমাত্র দেনাদার আর পাওনাদার থাকলে সেটার উপরে আমরা সহকারী খতিয়ান করব। আচ্ছা, এটা আমরা একটু মুছে দেই। আচ্ছা, এরপরের জাবেদাটা কি হবে, তামিমের নিকট থেকে পণ্য ক্রয় 7,000 টাকায়। আচ্ছা, এখানে এটার জাবেদাটা করি প্রথমে, যেহেতু পণ্য ক্রয় করছে বাকিতে, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এটা বাকিতে হইছে, নাম উল্লেখ আছে, নগদ উল্লেখ নাই, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানেও কিন্তু আমার পাওনাদার হিসাব আসছে এটার জাবেদা করার পরে, তার মানে এই এন্ট্রিরও আমাদের কি করতে হবে, সহকারী খতিয়ান করতে হবে, কারণ দেনাদার আর পাওনাদারের উপরে সহকারী খতিয়ান করতে হয়। আচ্ছা, তাহলে যেহেতু বুঝলাম যে এটা সহকারী খতিয়ান আমাদের করতে হবে, কিন্তু এবার আমি উপরে কি লিখবো, উপরে কি আমি পাওনাদার লিখবো, না পাওনাদার লিখবো না, তাহলে আমরা কি লিখবো, পাওনাদারের নামটা কি, পাওনাদারের নাম হচ্ছে তামিম, তাই না, তাহলে আমরা লিখবো হচ্ছে তামিম হিসাব। তামিম হিসাব মানে, আশা করি তোমরা বুঝতে পারছো যে শুধু মানে পাওনাদার আসছে ঠিক আছে, আমরা এখানে পাওনাদার লিখবো না, আমরা লিখবো কি পাওনাদারের নামটা, তাহলে লিখলাম কি তামিম হিসাব। এইটাই হচ্ছে সহকারী খতিয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এবার 2 নম্বর দেই। তাহলে তামিমের বিপরীতে মানে পাওনাদারের বিপরীতে কোন হিসাব আছে, পাওনাদার মানেই তো তামিম, তাই না, তামিম হিসাব। তাহলে এর বিপরীতে কি আছে, ক্রয় হিসাব, তো আমরা লিখলাম হচ্ছে ক্রয় হিসাব। এইবার দেখো তাহলে টাকাটা আমরা কোথায় লিখবো, তাহলে তামিম হিসাব মানে পাওনাদার হিসাব যেহেতু ক্রেডিট, তার মানে আমাদের টাকাটাও ক্রেডিটে লিখতে হবে, আর তোমরা এটা সবাই জানো। তাহলে 7,000, 7,000 শেষ। এটাই হচ্ছে আমাদের সহকারী খতিয়ান, খুবই সহজ, সব নিয়মই সেম থাকবে, খালি আমরা উপরে কি লিখবো, দেনাদার আর পাওনাদারের নামটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা পার্থক্য দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ধরো
এখানে যদি আরো একটা লেনদেন থাকতো, যেমন ধরো যদি বলতো, আচ্ছা জায়গা নাই, এটা মুছে দিই। যদি তোমাদের বলতো যে 3 নম্বরে বললো যে বেতন প্রদান 10,000 টাকা। আচ্ছা, এখানে বলছে যে বেতন প্রদান 10,000 টাকা। ধরো তোমার অঙ্কের মধ্যে এই 3টা এন্ট্রি আছে, হ্যাঁ? তাহলে প্রথম 2টা তো সহকারী খতিয়ান হয়েছে, কারণ এটা জাবেদা করার পরে দেনাদার অথবা পাওনাদার আসছে। এখন এই 3 নম্বরের জাবেদাটা আমরা করি, কি বলছে? বেতন প্রদান এখন আমরা এই 3 নম্বরের জাবেদাটা করি, কি বলছে? যে বেতন প্রদান 10,000 টাকা। তাহলে বেতন প্রদান করছে 10,000 টাকা, এটার জাবেদাটা কি হবে? এটার জাবেদা হবে হলো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো তো, বেতন প্রদানের জাবেদা হইছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কি দেনাদার পাওনাদার আসছে? আসে নাই। এটার জাবেদা করার পর যেহেতু দেনাদার পাওনাদার আসে নাই, তার মানে এইটার আমাদের সহকারী খতিয়ান হবে না। সহকারী খতিয়ান শুধুমাত্র হবে কি, যেইটার জাবেদা করলে দেনাদার আর পাওনাদার আসে, শুধুমাত্র ওইটারই সহকারী খতিয়ান হবে। আর যখন আমরা ওইটার সহকারী খতিয়ানটা করব, তখন আমাদের উপরে ওই দেনাদার বা পাওনাদারের নামটা লিখতে হবে। এটাই হচ্ছে সহকারী খতিয়ান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে যেহেতু এই বেতনের দেনাদার পাওনাদার হয় নাই, তার মানে আমরা কি করব না, এইটার খতিয়ান করব না, সহকারী খতিয়ান করব না। এরপরে যদি ধরো আবার বললো যে সোহেল সোহেল ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 4,000 টাকা। দেখো এখানে কি বলছে? সোহেল ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 4,000 টাকা। তাহলে এখন এখানে আমাদের জাবেদা করলে কি হবে? যেহেতু সোহেল ট্রেডার্স রামমল্লিক কাছে আর বিক্রয় করছে, তার মানে আমাদের এটা ধারে বিক্রয় হয়েছে। তাহলে আমরা এটা জাবেদা করলে হয় দেনাদার দেনাদার হিসাব ডেবিট, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো তো, এইটার জাবেদা করার পর কি দেনাদার হিসাব আসছে না? তাহলে যেহেতু দেনাদার হিসাব আসছে, এইটা কি হবে? সহকারী খতিয়ানে আসবে। তাহলে এটা যেহেতু এবার সহকারী খতিয়ানে আসলো, এবার আমরা এটারও আমরা সহকারী খতিয়ানটা করব। তাহলে সহকারী খতিয়ান করার জন্য ধরো তুমি ছকটা কাটছো, কাটার পরে এখন কি লিখবা তুমি? এই উপরে নিয়ম কি? বুঝলাম যে এটা আসবে, তাহলে উপরে কি নাম হবে? উপরে হবে দেনাদার পাওনাদারের নামটা। তাহলে এখানে দেনাদারের নাম কি আছে? সোহেল ট্রেডার্স। তার মানে আমরা লিখবো কি? সোহেল ট্রেডার্স হিসাব। জাস্ট এতটুকুই পার্থক্য। তাহলে সোহেল ট্রেডার্স হিসাব লিখে ফেললাম। এরপরে বাকি নিয়ম সব সেম। তাহলে সোহেল ট্রেডার্স এর বিপরীতে কি নাম আছে? বিক্রয়। তাহলে পিছক খতিয়ানের নিয়ম অনুযায়ী বিবরণে বিপরীত হিসাবটা লিখে এরপরে টাকা 4,000। তাহলে সোহেল ট্রেডার্সটা কি? সোহেল ট্রেডার্স যেহেতু ডেবিট, তাহলে টাকাও কি ডেবিটেই হবে। তাহলে ডেবিটে লিখে ফেললাম। এই যে হয়ে গেল আমাদের সহকারী খতিয়ান। এটাই নিয়ম। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেনাদার আর পাওনাদারের মানে জাবেদা করার পর যাতে দেনাদার পাওনাদার আসে, এবং ওই দেনাদার পাওনাদারের নামটা আমরা সহকারী খতিয়ানের উপরে লিখবো। তোমরা চাইলে এটা টিছকও করতে পারো, চলমান জেরছকও করতে পারো। আমি তোমাদেরকে চলমান জেরছকে করে দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সহকারী খতিয়ানটা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে এই অধ্যায় সম্পর্কে আরো ভালো ধারণা অর্জন করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।